বৈষম্যহীন ও ন্যায়বিচারের দেশ করতে বৈষম্যহীন ও ন্যায়বিচারের দেশ করতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন জামাতের আমির শফিকুর রহমান। যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুন্দর দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তারা। ইয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেয়। এতে দেশের ইসলামী দলগুলোর পাশাপাশি অন্যান্য দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। অধিবেশনে ইসলামী দলের নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেয়া যাবে না। গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করে তারা। ঐক্য থাকলে কেউ ফাটল ধরাতে পারবে না। জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তার ফাঁসির কাছে ঝুলানোর দাবি আমরা করতেছি। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গলায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী প্রজন্মের জন্য প্রত্যাশার দেশ গড়তে হলে সবাইকে এক থাকতে হবে। আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সোনার বাংলাদেশকে তারা শ্মশানে পরিণত করেছে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না। আকাঙ্ক্ষিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আর বাদল, RTV, ঢাকা। আগামী বিজয় দিবসের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে কথা বলেন তিনি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন, যত বাধাই আসুক বিচার প্রক্রিয়া শেষ করা হবে, ট্রাইব্যুনালকে কিছু দিয়ে কেনা যাবে না। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এ সময় গুম হওয়া পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিস্ট সরকারের গেল 15 বছরের সব গুম খুনের দ্রুত বিচার দাবি করে। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? খুন গণহত্যার বিচার করতে হবে, সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। যত দ্রুত সম্ভব একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রকৃত রায়কে প্রকাশ করতে পারবে। আইন উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেছে। প্রতিহিংসার জন্য নয়, গণহত্যা সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার হচ্ছে। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। জুলাই গণহত্যার বিচার করা ইমানি দায়িত্ব বলে অঙ্গীকার জানান অ্যাটর্নি জেনারেল। সুষ্ঠুভাবে পালন করব ইমানি দায়িত্ব হিসাবে। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না, আমাদের কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না, কেউ এসেই এই বিচার প্রক্রিয়ার থেকে সরাতে পারবে না। যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সংস্কারের পাশাপাশি স্থিতিশীলতার জন্য নির্বাচনের বিকল্প নেই জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হচ্ছে এবং বাড়িতে গিয়ে আতিকা রহমান, RTV, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন না করে বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে পার্বত্য এলাকা অ্যাটম বোমায় পরিণত হচ্ছে,
মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির দখলে নেওয়া বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে তারা এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী 2 থেকে 6 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়ার কথা জানান উপদেষ্টা। এই সময় ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্ক ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আর্থিকভাবে এগোতে এসব দেশের সাথে সম্পর্ক রাখা জরুরি। আগুনের ঘটনার তদন্ত চলছে। আমি এই ব্যাপারে কোনো কিছু বলার জন্য ক্ষমতাপ্রাপ্ত নই। আমি কমিটি জাতির সামনে বলবে, হ্যাঁ, এটা কোনো অগ্রগতি আমি বলতে পারবো না। বিভিন্ন জেলায় যে ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকি, এটা কিন্তু আমরা প্রতিটা ঘটনা, আপনারা যদি একটু দেখেন, প্রতিটা ঘটনা আমরা কিন্তু অ্যানালাইজ করেছি, প্রতিটা ঘটনার আমরা সুরাহা করেছি। এইটা কালিয়াকৈরের ঘটনাটা ছিনতাইয়ের ঘটনা, আপনারা একটু দেখেন। নারায়ণগঞ্জের ঘটনাটাও ছিনতাইয়ের ঘটনা, মোবাইল ছিনতাই। ছাত্র সমন্বয়করা, আমরা ওনাদেরকে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছি, ওনারা দেখেছেন, ভিকটিমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন এবং ওনারা সন্তুষ্ট। এখানে গোলাম রসুল আছেন বোধ এসবির, ওনারা কিন্তু দে আর স্যাটিসফাইড যে দিস ইজ এ কেস অফ পিওর রবারি, এটা ওই টার্গেট কিলিং নয়। একই জিনিস কালিয়াকৈরের বেলায়ও। আর 2টা হুমকি আছে। একটা হুমকি ময়মনসিংহে, আমরা সেই স্কুল ছাত্রকে কিন্তু অ্যারেস্ট করেছিলাম, ক্লাস 10-এর একটা ছাত্র। আমরা আবার তার বাবা মাকে জিম্মায় দিয়েছি এই কারণে যে সে বলেছে আমি প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্ক আমি জানি না, এগুলো জেনজির জিনিস, প্র্যাঙ্ক করা। আই এম নট ইউজ টু দিস টার্মস। আসলে আপনারা বুঝবেন যারা অপেক্ষাকৃত নতুন। আরেকজনকে হুমকি দিয়েছিল যে ব্র্যাকের শাবাব মেহের ছাত্র, ওনাকে হুমকি দিয়েছিল। ওই আমার মনে হয় দ্যাট ইজ এ রিয়েল থিং। ওনাকে আমরা সিরাজগঞ্জ থেকে ডিবি, এই যে পুলিশ কমিশনার আছেন ওনার ডিবি সিরাজগঞ্জ থেকে ওনাকে অ্যারেস্ট করে এনেছে। ওনার নাম জাহিদ হাসান। আমরা প্রতিটা ঘটনায় চেষ্টা করছি সুরাহা করতে, কিন্তু ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাঁথা এবং একটা প্যাটার্ন, এখনও এটা বুঝতে পারছি, এখনও কিন্তু ওই রকমভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না। তারপরও উই আর স্টিল অন দি জব। আমার মনে হয় যে ওই যে গোলাম রসুল আছেন ন্যাশনাল এসবি, উনি স্পেশালি এই পুরো জিনিসটা সমন্বয় করছেন। আমরা উই আর অন দি জব। আমার মনে হয় যে এরকম কিছু যদি থাকে আমরা এটা প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। আমি মূলত গুমের ভিকটিমের সাথে যেই টর্চার করা হয়েছে, যে সিক্রেট ডিটেনশন সেলগুলো মেনটেন করা হয়েছে, এই অ্যালিগেশনের এগেইনস্টে যাদের নাম আছে, যেই বাহিনীর, প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সির, তাদের প্রত্যেককে যেন বিচারের আওতায় আনতে পারি, আমাদের সেই ব্যবস্থাটা আসলে আছে কিনা। ভিকটিমদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমার মনে হয় যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, বিগত 16 বছর ধ্বংস হয়ে যাওয়া যেই স্তূপের উপরে আমরা দাঁড়িয়েছি, যেই প্রাণগুলার উপরে আমরা দাঁড়িয়েছি, যাদের রক্তের বিনিময়ে এই জায়গাটা সৃষ্টি হওয়া, যাদের আমার মনে হয় এখনকার সময়ের যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট বলেন এবং সামনে আমরা ভবিষ্যতে যাদেরকে দেখতে চাই, তাদের কাছে প্রথম ও প্রধান প্রায়োরিটি হওয়া উচিত এই গুম খুন আর যেই হত্যাযজ্ঞ চলেছে। আমরা যদি বলি যে বিগত সময়ের এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল, গঠন যে ট্রাইব্যুনাল প্রত্যেকটা হত্যাকাণ্ড, তো বাংলাদেশের 16-17 কোটি মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত লঙ্ঘন সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শুনেন। উচ্চ আদালতের বিচারকরা, হাইকোর্টের বিচারকরা অধিকাংশ ক্ষেত্রে ফাইনাল আপিলেট কোর্ট হিসাবে কাজ করেন। আর্টিকেল 102 এর ক্লজ 2 এর আন্ডারে এমনকি নন ফান্ডামেন্টাল ইস্যুতেও তারা কনভিন্সড হলে ইন্টারভিন করতে পারেন। নিম্ন আদালতের সুপারিনটেন্ডেন্সের ক্ষমতা তাদের। বাংলাদেশের সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের, হাইকোর্টের বিচারকদের প্রচণ্ডভাবে ক্ষমতাশালী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায়, তাহলে বাংলাদেশের যে কোনো রিপ্রেসিভ গভর্নমেন্ট এসে সকল ধরনের মানবাধিকার দলন করার একটা অবাধ একটা সুযোগ পেয়ে যায়।
এবং এক্স্যাক্টলি এই কাজটাই গত 15 বছর করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। এমনকি এমন ঘটনা, অদ্ভুত ঘটনা আমরা দেখেছি যে আপিলের ডিভিশন দিনের পর দিন জামিনের শুনানিটা ডিলে করেছে, শুধু খদিজাতুল কুবরা যে মেয়েটা ছিল, খদিজাতুল কুবরা মেয়েটাকে বেশি দিন বিচার ছাড়াই জেলে রাখার জন্য জঘন্য সব ঘটনা ঘটেছে। তো এই উচ্চ আদালতের অনাচার, আদালত ব্যবস্থার মাধ্যমে নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। নামে কি হয়েছে এটার বহু উদাহরণ আছে। আমি লয়ের টিচার ঢাকা ইউনিভার্সিটিতে। আওয়ামী লীগ আমলে সুপ্রিম কোর্টের 90% বিচার বলে নতুন উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে সুপ্রিম কোর্টের 90% বিচারপতি বিচার কাজে অনাচার করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারপতি নিয়োগের লক্ষ্যে নতুন আইন করা হচ্ছে। গত বছর উচ্চ আদালত মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ উপদেষ্টার। বিকেলে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গণবিজ্ঞপ্তি জারি করে দরখাস্ত আহ্বান ও স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে যাচাই করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া প্রস্তাব নিয়ে শনিবার মতবিনিময় করে আইন মন্ত্রণালয়। সভায় খসড়া প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরা হয়। এটি একটি উল্লেখযোগ্য আইন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। খসড়ায় কিছু পরিবর্তন পরিমার্জনের প্রস্তাবও দেন তারা। বিচারপতি হিসেবে আবেদন করবেন, আমি এটার বিরোধিতা করি। এটা কেউ করবেন না যারা ভালো আইনজীবী, এরা ব্যক্তিত্ব যাদের আছে। 10 বছরের প্র্যাকটিস হলেই হবে। অনেকের 10 বছর নাম লেখানো আছে, মামলা একটাও করে নাই। এইবার এই কিছুদিন আগে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হাইকোর্টে। এটা আমি বুঝি নাই যে কি ভিত্তিতে এদের কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট করা হয়েছে, আমি ঠিক বুঝি নাই। গত 15 বছর উচ্চ আদালতে বিচারের নামে মানুষের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়াই মূল লক্ষ্য। হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল, তারা প্রচন্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল। তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমরা আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে। বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি অনুরোধের বিধান বাদ দিয়ে কাউন্সিলকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন মর্মে ঘোষণা করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারের দেশ চালানো উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করার শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি দ্রুত নির্বাচন চায়, এ ধারণা ভুল। নির্বাচন দিলে দেশে অস্থিরতা ও সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটার হওয়ার বয়স 17 বছর করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত নন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটি করা হলে নির্বাচন আয়োজনে আরো দেরি হবে। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, সে প্রস্তাব দিয়েছে 17 বছর হবে আপনার ভোটার তারিখ হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে। মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে
যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। উপদেষ্টারা জনজীবনে স্বস্তি আনার উদ্যোগ নিচ্ছেন না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ৯৬ সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যেমনিভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল, তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে যদি আমরা একত্রে না থাকি। কারণ আমি বিদেশ থেকে লক্ষ্য করেছি যে আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলি একত্র ছিল, এখন যেন কেমনটা মনে হচ্ছে আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন। সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে ওনারা সংস্কার করবে। কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি। এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে, এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি, উনি কোর্টে দাঁড়াইছেন, উনি হাজতের সম্মুখীন হয়েছিলেন। আপনারা দেখছেন যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কমিশনার কিন্তু বলেছেন, একই জিনিস আমরা জেলার এসপিদেরকেও বলেছি। কেমন এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের মাধ্যমে সুনিশ্চিত করা যাবে জাতীয় নিরাপত্তা, যা দেশের অভ্যন্তরে তো বটেই, সীমান্তকেও দেবে সুরক্ষা। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের শেষ দিনের শেষ সেশনে এসব বিষয় আলোচিত হয়। সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা কাঠামোর উপর গুরুত্বারোপ করেন। জাতীয় সংলাপের শেষ সেশনের আলোচ্য ইস্যু ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা। সেশনে আলোচকরা গেল ১৫ বছরের পররাষ্ট্রনীতিকে গতিরক্ষার নীতির সাথে তুলনা করেন। এর ফলে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা দুটোই নানাভাবে বিঘ্নিত হয়। তাই পররাষ্ট্রনীতি ঠিক করার আগে জাতীয় ঐক্যের উপর জোর দেন রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূতরা। আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশের নাই, এমন উইজডম কারো নাই যে তারা বসে বসে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আই এম সরি, ইট হ্যাজ টু বি এ পলিটিক্যাল প্রসেস অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি ওয়ে। জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট দিয়ে পার্লামেন্টে আসবেন, আপনাকে দরকার হলে জনগণ রিজেক্ট করবে নেক্সট ইলেকশনে। বাংলাদেশের সরকার তার নিজের গদি রক্ষার স্বার্থে অপরাপর শক্তিকে খুশি করার নীতি নিয়েছিল। তার মধ্যে ভারত প্রধান জায়গায় এসে দাঁড়িয়েছিল, সেটা আমরা সকলেই জানি। গত ৫৩ বছর ধরেই আমরা রেজিম সেন্ট্রিক, যে সরকার যখন থাকে সেই সরকারের কথাই আমরা বলছি। ফলে যেটা হয়, আমার কোনো কনসিস্টেন্ট ফরেন পলিসি ফ্রেম আমি দাঁড় করাতে পারি না। আর পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে গুরুত্ব পায় জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু। সরকার শুধু একটা আসলেই ভালো কিছু করতে যাচ্ছে, একটা অবস্থান নিচ্ছে কোনো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু অপোজিশন সেটাকে সমর্থন করে না। এটা যেন একেবারে প্যাথোলজিক্যাল ছিল যে অপোজিশন সরকারের কোনো কিছুই মানবে না, আর সরকারও অপোজিশনের কোনো কিছুই মানবে না। তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঐক্য থাকাটা খুব জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে। এর আগের সেশনে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা বলেন, সামনে আসছে কঠিন সময়, তাই জাতীয় নিরাপত্তার কোনো বিকল্প নেই। You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কি যোগাযোগ হবে, এটা যদি ফাস্টেস্ট যদি আমরা গ্রো করতে না পারি, we will be in trouble from there also. এবং সেটা আমি যেটা বলছি, পরিষ্কার করে বলছি, that is the existence of Arakan army in Arakan. Very big challenge. It challenge not only internal, the biggest challenge is coming from external sources. দুদিনের সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণ ছিল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। চুরি, ছিনতাই, ডাকাতি কমাতে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ৭২ ঘণ্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে
অনেক প্রাণ রক্ষা পেত। সকালে রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তারা। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষমা চান ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্প্রতি চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। আমি বরাবর এটাকে লিখেছি, 15-16 বছর আগের লেখা আমার বই আছে, যে কেবলমাত্র নির্বাচন হলেই আপনার গণতন্ত্র হয় না, যদিও নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রথম পদক্ষেপও দেওয়া যায় না। ফলে এটার মধ্যে একটা ডায়ালেকট্রিক্যাল রিলেশনশিপ আছে, সেটা আমরা কিভাবে নিষ্পন্ন করব একটা ভিন্ন আলোচনা। তো প্রশ্নটা হচ্ছে যে যতগুলি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা আমাদের জীবনকালে দেখলাম, তাদের অধিকাংশই বিশেষত রাজনৈতিক দল পরিচালিত যেগুলো ছিল, যে নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হিসেবে সরকার এসছেন, তারপরে যে স্বৈরতান্ত্রিকতায় অধঃপতিত হয়েছে, সেগুলো তো এই সংবিধানের ভিত্তিতে এসছে। তারা আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কি আছে, যার মধ্য দিয়ে এমনকি একটা নির্বাচিত সরকারও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে যদি বদলানোর কথা বলেন, আমাদের বড় ভাই, বন্ধুস্থানীয় বড় ভাই আলী রিয়াজ, তার কমিশন আমাকে ডেকেছিলেন, সেখানে যে কথাগুলো বলছি সেগুলো অল্প কয়েকজন শুনেছি, কিন্তু এইখানে বৃহত্তর জায়গায় আমি সাক্ষী রেখে আমাদের কর্তব্য আমরা পালন করেছি, এইরকম একটা আকাঙ্ক্ষা থেকে আপনাদের কাছে কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি এক পরিষ্কার আকারে। প্রথমেই সংবিধানের মধ্যে বাংলাদেশ নামক যে আমাদের রাষ্ট্র, তার সঙ্গে যে বিশেষণ জুড়ে দেওয়া আছে ওইটাকে বদলাইতে হবে। নাম খুব গুরুত্বপূর্ণ, ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বদলাতে হবে? 1972 সালে সংবিধান লিখবার সময়ও তার পশ্চাৎপট যেটা ছিল, যেগুলো ঐতিহাসিক জনযুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের ওই আত্মদান এবং নানাভাবে নিপীড় ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, তার পেছনে তো একটা লিখিত অঙ্গীকার ছিল। কি বলেছিল? এই যুদ্ধের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্রের উত্থান ঘটবে সেটা হবে, ওই ঘোষণাটা ছিল ইংরেজিতে পিপলস রিপাবলিক। তো পিপলস রিপাবলিক বলতে কি বোঝায়? এই শব্দটা, এই শব্দবন্ধ বা এই বাক্য, এটা তো আসলে এই অঞ্চলের সৃষ্টিও নয়, এটা পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে এসছে। তো পশ্চিমা গণতন্ত্রের একটা রিপাবলিক বলতে কি বোঝায়? রিপাবলিক হলো সেই রাষ্ট্র যেই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিহিত থাকে জনগণের ইচ্ছার উপর। পিপল ইজ সভরেন। যেই রাষ্ট্রের সরকার জনগণের মত এক যথার্থ পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে তৈরি হয়। যেই রাষ্ট্র মানুষ সে কী করবে সেটাও সেই প্রক্লেমেশনের মধ্যে লেখা ছিল। এই রাষ্ট্র, এই রিপাবলিক এমন একটা সমাজ নির্মাণ করবে যেটা সমতা ভিত্তিক হবে, যেখানে ন্যায়পরায়ণতা থাকবে এবং মানুষের ডিগনিটি, মর্যাদাবোধ অক্ষুণ্ণ থাকবে, সমুন্নত থাকবে। ডিগনিটির কিছু কথা আমার কিছু বন্ধু বলেছেন, মানুষের প্রধান ডিগনিটি হচ্ছে নিরন্ন মানুষ কখনো মর্যাদাবান হয়ে উঠতে পারে না। যদি তার অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা না থাকে, তখনই বলা হয় তার ডিগনিটি নাই। ফলে যে রাষ্ট্র জনগণের মধ্যেকার ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে প্রতিটা ব্যক্তি নাগরিকের
মর্যাদা মানে হচ্ছে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার বাসস্থান নিশ্চিত করতে না পারে, তখন কোনো রিপাবলিকের মধ্যে একটা মানুষকে মর্যাদারগত অবস্থান নিয়ে তার জীবন চর্চা করে সেটা বলা যায় না। মাটির 1250 ফিট আওয়ামী লীগ পাওয়া মানি আপনি তাকে গ্রেপ্তার করুন, আওয়ামী লীগ মানি আপনি তাকে মানুষ ভাবলে ভুল হবে। এটা ডাইরেক্ট আওয়ামী লীগের খেলা এবং শেখ হাসিনার পরিকল্পনায় এই সচিবালয়ে আক্রমণ হয়েছে এবং সচিবালয়ে শুধুমাত্র নথিপত্র পোড়ানোই তাদের উদ্দেশ্য ছিল না, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং এই দেশের মানুষের যে শেখ হাসিনাকে বিদায় দিয়ে শান্তিতে থাকবে সেই শান্তিটাকে অশান্তিতে রূপান্তরিত করার জন্য পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় এবং আমি বলতে পারি মোদির পরিকল্পনায়, শেখ হাসিনার পরিকল্পনায় এই ধরনের কর্মকাণ্ড চলছে। সচিবালয়ের মতো জায়গায় যেখানে নিরাপত্তার বেষ্টনী থাকার কথা, যেখানে সবচাইতে নিরাপদ থাকবে, আমার এখানে অনেক নথিপত্র আছে এবং আপনারা জানেন যে দুটো মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে, নাহিদ এবং আসিফদের অফিসকে টার্গেট করা হয়েছে। এই যে দুজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, তাদেরকে বিতর্কিত করতে, তাদের কর্মকাণ্ডগুলোকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের জায়গা থেকে তাদের অফিসকে ধ্বংস করে দিয়ে, পুড়িয়ে দিয়ে বাংলার মানুষের কাছে ভিন্ন মেসেজ দিতে চায়। আপনারা জানেন যে শেখ হাসিনা যখন পরাস্ত হয়েছে তার কাছে আর কোনো অপশন ছিল না, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, কিন্তু তার দোসররা এখনও আপনার বিভিন্ন জ্যাকেটের ভিতরে লুকায়িত আছে। এখন শুধু মুজিব কোটটা তারা খুলেছে, কিন্তু তারা ড্রেস পরিবর্তন করে আপনার উপদেষ্টার আশেপাশে, আপনার সচিবালয়ের আশেপাশে তারা বিভিন্ন কর্মজীবীদের ভিতরে লুকায়িত আছে। এদেরকে কঠোর হস্তে যদি আপনি দমন না করেন তাহলে এই ধরনের গুপ্ত হামলা কিংবা হত্যা এটা কখনোই বন্ধ হবে না। আওয়ামী লীগ এমন একটা জিনিস, তারা ক্ষমতায় থাকতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ক্ষমতা থেকে বের হয়ে গেলেও তারা ষড়যন্ত্র করে। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অশান্ত করা এবং সেই অশান্ত করার জন্যই সচিবালয়ে এই আঘাত করেছে। আমি এটাকে সন্দেহের আরও আরেকটা বড় কারণ হচ্ছে ট্রাক ড্রাইভার কেন আমার এই সচিবালয়ের সামনে যে ব্যক্তি পানি দিয়ে এটাকে বন্ধ করতে এসেছে, আগুন নিবারণ করতে এসেছে, ফায়ার সার্ভিসের কর্মীর গায়ে ট্রাক চালিয়ে দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢলে দিল, এটা একটা মহাপরিকল্পনার অংশ। তারপরে গতকালকে এটা ছিল বন্ধ, সেই বন্ধের দিনে আপনার এই জায়গায় এই ধরনের পরিকল্পনা করার কোনো যৌক্তিকতা নেই, কারণ ওরা বেছে নিয়েছে যেদিন মানুষ কম থাকবে, যেদিন এই উপদেষ্টারা বিভিন্ন কাজে বাহিরে থাকবে, সেই সময় তারা এই অপকর্মটি করেছে। এক কথায় ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য, এই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপকর্ম তারা করছে। আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করছি, তাদেরকে অনুরোধ করছি যে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে চালাতে চান তাহলে আওয়ামী দোসর দিয়ে চালানো সম্ভব না। এখন আওয়ামী দোসর চিনবেন কিভাবে? আওয়ামী লীগ দোসর চেনার জন্য সহজ উপায় হচ্ছে গত 16 বছরে সবচাইতে যে ব্যক্তি শেখ হাসিনার বেশি কাছে ছিলেন, যারা সবচেয়ে বেশি পদ পদবি পেয়ে উচ্চ পর্যায়ে গিয়েছেন, আপনি কি বিশ্বাস করেন 16 বছরের একটা কুলি কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চুপ্পু সাহেব পর্যন্ত নিয়োগ পেয়েছে? একজনও আওয়ামী লীগের কথা ছাড়া নিয়োগ হয় নাই, শেখ হাসিনার কথা ছাড়া হয় নাই। 6 মাস প্রায় অতিবাহিত হয়ে চলেছে, এখনো আমাদেরকে দোসর চিনতে সময় লাগছে। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে। সে কারণে আমি বলছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিতর্কিত হতে দিব না। যে কোনো মূল্যে এই সরকারকে আমাদের চালিয়ে নিতে হবে, কারণ এই সরকার আমাদের সরকার। আমরা এই সরকারকে রিপ্লেস করেছি, শেখ হাসিনার অবর্তমানে তাকে এনেছি, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সুন্দরভাবে চালানোর স্বার্থেই আমার অনুরোধ হচ্ছে, দেশপ্রেমিক জনতা যারা আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট গ্রো করে, লালন করে, পালন করে, ওই ব্যক্তিদেরকে প্রত্যেকটি পদে পদে নিয়োগ দিতে হবে। সেটা পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এম্বাসি থেকে শুরু করে, সর্ব জায়গায় যদি তাদেরকে নিয়োগ দিতে পারেন তাহলে আপনি সেফ। না হয় আপনার কম্বলের ভিতরে সাপ লুকিয়ে আছে, ওই সাপ দিয়ে আপনি ধ্বংসিত হবেন, আপনাকে তারা খারাপ পরিস্থিতি বিরাজ করাবে বলে আমি মনে করি। আমাদের যে নদীগুলো আছে, আমার বাড়ির পাশে তিস্তা নদী, এখন শীতকাল, শুকনো মৌসুম, হাঁটু পানি পর্যন্ত পাবেন না আপনি তিস্তাতে গিয়ে দেখেন। এটা তো আমাদের হবার কথা ছিল না। আমাদের অভিন্ন যতগুলো নদী আছে, আমাদের ওয়াটার শেয়ারিং যে ট্রিটিগুলো আছে, ওই সেগুলোর বাস্তবায়ন বা ট্রিটিগুলো কেন ঠিকভাবে হচ্ছে না? আমাদের আসলে কমতিটা কোথায়? আমরা যদি স্থানীয় পর্যায়ে দিন দরবারগুলো করতে না পারি,
আন্তর্জাতিক পর্যায়গুলো আছে, সেখানে কেন আমাদের দেন দরবারটা হচ্ছে না? এটা আমাদের একটা প্রশ্নের জায়গায়। তাহলে যদি লোকালি আমরা যদি এটা সমাধান করতে না পারি, তাহলে আমাদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার হচ্ছে একটি পদ্ধতি ডিপ্লোমেসি। আর যদি একটু এটাকে আরেকভাবে বলি তাহলে হচ্ছে ডিপ্লোমেসি বা ফরেন পলিসি এটি এমন একটি পদ্ধতি, সেটি হচ্ছে যে আমি যেটি চাই সেটি অন্যের মাধ্যমে আদায় করিয়ে নেওয়া। সেটাই হয়তো সবসময় যুদ্ধ না, সেটি হয়তো অনেকাংশে অনেক সময় আলোচনা, সেটি হয়তো সবসময় দূরত্বের সম্পর্ক না, সেটি হয়তো অনেক সময় ভালোবাসার সম্পর্ক দিয়েও হয়তো সম্ভব। আমরা যদি বিগত 16 বছর দেখি, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদেরও তারুণ্যটা পার হয়েছে এই 16 বছরে হাসিনার যে আওয়ামী লীগের যে দুঃশাসন বা তাদের যে স্বৈরাচারী ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে দিয়ে। তো এই ব্যবস্থায় আসলে স্বাধীন বাংলার যে রূপ হওয়ার কথা ছিল, আমরা যদি বলি স্বাধীনতার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের দিকে যদি আমরা তাকাই, সেই ক্যারেক্টারে আসলে আমরা স্বাধীনতা তো দেখিনি, বরং দেখেছি প্রতিটি মুহূর্তে পরাধীনতা। প্রবাসী কল্যাণ ভবনে এই হট্টগোল সম্প্রতি বিদেশ থেকে জেল খেটে আসা প্রবাসীদের। ঘটনার সময় সামনেই ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার প্রবাসী কল্যাণ ভবনে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা 186 জনকে 50,000 টাকা অনুদানের আয়োজন করে সরকার। এই আয়োজনে অংশ নিয়ে শুরুতেই ছাত্র আন্দোলনের সময় দুবাই কনসুলেটর কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার দাবি করেন প্রবাসীরা। বলেন তাদের বিরুদ্ধে আমিরাত সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। অ্যাম্বাসেডর এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমাদেরকে জেলে দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো। সেই বিএম জামাল এখন কি করে চাকরি করে আফ্রিকাতে, সে আমাদের প্রশ্ন। বিএম জামালের আমরা ফাঁসি চাই। প্রবাসীদের নিয়ে যদি আপনারা কাজ করতে না পারেন, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উঠিয়ে দিন। উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হইহুল্লো হট্টগোল শুরু হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বারবার শান্ত করার চেষ্টা করেন ডক্টর আসিফ নজরুল। এক পর্যায়ে বলেন, যে সকল কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। একই দিন আইন মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন আইন উপদেষ্টা। বলেন, বিগত 15 বছরে উচ্চ আদালতে বিচারের নামে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ। বাংলাদেশ রাষ্ট্রের অধঃপতনের এক রাজনৈতিক পর্বে 1980-র দশকে, যখন সারা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিসমূহকে, বিভিন্ন রাজনৈতিক দল, মতাদর্শ শক্তিসমূহকে সামরিক বুটকে ব্যবহার করে, অপদস্থ করে, বন্দুক ব্যবহার করে জেনারেল এরশাদের সরকার অত্যন্ত অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং দখলে রেখেছিল। সেই সরকার জেনারেল এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে ঢুকিয়ে দিয়েছিল। এই দেশে ইসলামের আশা এবং তা মানুষের মধ্যে তার বিকাশের সুস্পষ্ট ঐতিহাসিক গবেষণা অনুযায়ী দেখা যায়, এই দেশে এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে প্রধানত। তার আগে যে সমস্ত শাসকদের ধর্মগুলি ছিল, তার মধ্যে একটা হলো কাস্ট সিস্টেমের নিপীড়ন যুক্ত, যে হিন্দু ধর্মের রাজারা এখানে ছিলেন, যার মধ্যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র নামে 4 ভাগে সামাজিক শ্রম বিভাজনের ব্যবস্থা ছিল। সবচেয়ে যে নিপীড়িত অংশ শূদ্র, সেই শূদ্ররা সংখ্যায় সবচেয়ে গরিব মানুষ সবসময় সংখ্যায় বেশি থাকে। তারা যখন এই সুফিদের মধ্য দিয়ে ইসলামের অন্তর্নিহিত সাম্যের কথা এখানে শুনেছে, যখন তারা শুনেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করলে একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে এবং সেখানে কোনো বর্ণগত নিপীড়ন থাকবে না,
এই আশ্বাসের ভিত্তিতে ইসলামের অন্তর্গত সমতা ভিত্তিক একটা বাণীর আহ্বানে তারা একটা মহৎ সংস্কৃতি হিসেবে ইসলামকে গ্রহণ করেছিলেন। সেই সমস্ত সমতা ভিত্তিক চিন্তার ধ্বংস যারা করেছে তার মধ্যে জানলে এরশাদ একজন। আপনারা কি একজনে বলতে পারেন যে এরশাদ একটা ইসলামিক জীবনযাপন করত? ইসলামের মূল কথা হচ্ছে জুলুমের বিরুদ্ধে, জালেমের জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই। কিন্তু এই ইসলাম ধর্মকে সংবিধানের অন্তর্ভুক্ত করে জালেম হিসেবে যারা এরশাদ এবং তার দোসররা এই দেশের যারা মুসলিম তাদেরকে প্রায় 9 বছর পদানত রাখতে চেষ্টা করেছে। তো এই রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সেখানে যুক্ত হওয়ার বহু শত বছর আগে এখানে ইসলাম বিকশিত হয়েছে। সেইটা এখানে না থাকলেও এইটা বিকশিত হবে যতক্ষণ পর্যন্ত তার অন্তর্গত সাম্যের একটা বৈশিষ্ট্য সেখানে থাকবে। আমি মনে করি আপনারা বলেছেন ঐক্যের কথা, যে আজকের বাংলাদেশে নতুন করে যা ঐক্য, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। আমি 1 সপ্তাহ আগে ইনভাইটেড হয়েছিলাম থাইল্যান্ডে। থাই পররাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন। মিয়ানমারের চারপাশে যে দেশগুলি আছে, ল্যান্ড বাউন্ডারি যাদের আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের। তো সেখানে আমি গিয়েছিলাম। মূল আলোচনায় 3টা বিষয় ছিল। এক হলো যে বর্ডার, 2 আপনার ড্রাগ অ্যান্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে। রোহিঙ্গাদের কথা বলা ছিল না। তা আমাকে যখন ইনভাইট করা হয় আমি তখন প্রথমেই বলেছি যে আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। তো এটা আমি, যেহেতু এটা একটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমাকে ঠিক স্ট্রেট জ্যাকেট সরকারি অবস্থানটাকে মেনটেন করতে হয় না। আমি যখন বাইরে বলেছি অবশ্যই আমাকে এমনভাবে কথা বলতে হবে, কারণ আমি যেটা বলবো সেটা তো সরকারের বক্তব্য হিসাবে এসে যাবে। কিন্তু সেখানে আমি অনেক ফ্রি ফ্র্যাঙ্ক কথাবার্তা তাদের সাথে বলেছি, এবং ইন্ডিভিজুয়ালি যে দেশগুলির সাথে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে 4টি, সেখানে আমি এটা উল্লেখ করেছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এখানে যদি তুমি তাদের সমস্যার সমাধান না করো, তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে, ইফ ইউ হ্যাভ 200,000 ইয়াং বয়েজ, আমি মেয়েদের কথাও বলি, আমি 200,000 ইয়াং বয়েজ হু ডু নট সি light at the end of the tunnel, they will become desperate, and desperate people will do desperate things that will not only harm বাংলাদেশ, কিন্তু তোমাদেরও অসুবিধা হবে, প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে। অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে, বোট পিপুল পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমি সেখানে এই 3টা বিষয়ে আমি বলেছি প্রত্যেকটাই আমাদের স্বার্থের সাথে জড়িত, এবং এই 3টা সমস্যার সমাধানের পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি। তো এটা হলো আমাদের অবস্থান। এখন আমরা জানি কি হচ্ছে সেখানে। আরাকান আর্মি প্রসঙ্গ এসছে, অফিসিয়াল কোনো ডিসকাশনে তো আরাকান আর্মি নিয়ে আমার জন্য বলা কঠিন, কিন্তু আমি এটুকু শুধু মিয়ানমারের যিনি ছিলেন তাকে আমি বলেছি যে স্যার এখন আসলে 100% তাদের দখলে চলে গেছে বর্ডারে, 100% চলে গেছে তাদের বর্ডারে তাদের দখলে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। ঐতিহাসিক আমুদরিয়ার তীরে বেজে উঠেছে যুদ্ধের দামামা। উত্তপ্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক, 2 মুসলিম শক্তি একে অপরের ওপর হামলার হুমকি দিয়েই শুধু ক্ষান্ত নয়, পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে কাবুল। যখন মুসলিম উম্মার ঐক্য এবং সংহতির ডাক উঠেছে দিকে দিকে, তখন কেন এই 2 মুসলিম দেশের সংঘাত? 2 দেশের মধ্যে চলমান দ্বন্দ্বে আসলে জিতবে কে? ভবিষ্যতে সরাসরি যুদ্ধে জড়াবে দেশ দুটো? এমনই নানা প্রশ্ন। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবেই সবাইকে কাঁদিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হন হাজারো মানুষ। শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে আনা হয় দেশটির 14তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল 12:15টায় দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত ছিলেন অনেকে। বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। আমার কথা হচ্ছে কি যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন, কিন্তু কয়েকটা জিনিস প্লিজ একটু বিবেচনায় রেখেন। একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচোরা একটা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। যে দেশে পুলিশের 80% থাকে একটা দলের, একটা সাবেক ফ্যাসিস্ট দলের নির্যাতক বাহিনীর অংশ, এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি পালিয়ে যায় 5ই আগস্টের পর, আপনি বলেন সেটা নিয়ে কাজ করা কি সোজা কথা? একটা প্রশাসন 15টা বছর যেখানে 80 থেকে 90% মানুষ ইনডক্ট্রিনেটেড হয়েছিল যে শেখ হাসিনাই ভালো, যা কিছু হোক না কেন, তাদেরকে নিয়ে কাজ করা সোজা জিনিস? আপনি বলেন তো যে নজরুল ইসলাম খান ভাই আছেন, বাংলাদেশে কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে? এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। তাদেরকে কি 15 বছরে ফ্যাসিস্ট শাসন মোকাবেলা করার জন্য আসতে